অতঃপর তে তার চাচাজানের সাথেও কথা বলে এবং যত ইচ্ছা বকা দাও, আর যাচ্ছি না কোথাও, এখানেই থাকছি সারা জীবনের জন্য বলে দিলাম। আরেম তের মাথায় হাত বুলিয়ে দেয়। সকালবেলা 10টার সময় তের বাবা মা বোন বাড়িতে এসে পৌঁছায়। তে তখনও ঘুমেই নিবদ্ধ ছিল। তের কানে আপু নামটা পৌঁছানো মাত্রই উঠে বসে পড়ে এবং তাকিয়ে দেখে তার ছোট বোনটাকে। কত বড় হয়ে গেছে পিচ্চিটা। অতঃপর মায়ের কাছে একটু আদর নিয়ে আবার বাবার কাছে গিয়েও স্নেহ নিয়ে আসে তে। সকাল থেকে বিকাল পর্যন্ত তের কাছ থেকে প্রায় অনেক কথাই জানা হয়ে গেছে সবার। অল্প স্বল্প করে অনেকটাই বলেছে, কিন্তু তের জন্য যে গলিটা লেগেছে সেটার জন্য সবাই অপ্রস্তুত ছিল। জাংকুক নামক হৃদয়হীন মানুষের হৃদয় লেখা মিলেছে, তবে একটু হলেও সেটা ভাবতেই কেমন যেন লাগছে। তবুও তের বাবা মা একটু জাংকুকের বিষয়টা ভালোভাবে ঘাটাঘাটি করেছেন। কিভাবে ভুলে যাবে সেই 3 বছর আগের কথা। জাংকুক তাদের বাঁচিয়েছে। হ্যাঁ, তানভীর তো সেই অন্ধকার রুমে থেকে ছেলেপুলে নিয়ে গিয়ে তাদেরকে বাঁচিয়ে দিল, নয়তো মেরেই ফেলতো। তানভীরের কাছে সবটা শুনেছে, সবকিছু জাংকুকের কথাই করেছে। এটা কি কৃতজ্ঞতা নয়? আজ এই জায়গায় আছেই তো জাংকুকের কারণে। সে যতই মাফিয়া সাইকো কিলার হোক না কেন, তার হৃদয় যে তে বলতে অন্য এক বিশালতা কাজ করে সেটা তো তানভীরের কথা দ্বারাই বোঝা গিয়েছে। নয়তো ওর মতো ছেলে আমাদের মারা যাওয়া বা বেঁচে থাকা এসব দিয়ে কি করত। আজ আকাশটা একদম চকচকে পরিষ্কার, নেই কোনো বৃষ্টির ছিটে ফোটাও। ঝড়ো হাওয়ার কোনো পূর্বাভাসও দেখা যাচ্ছে না। রোদের তাপটাও একটু প্রখর। তে ঘুমিয়ে আছে, ফেসটা তেলতেলে হয়ে একটু ঘামছে, কিন্তু নিচ থেকে হঠাৎ করে এত চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। তে বিরক্ত নিয়ে চোখ বন্ধ অবস্থায় উঠে বসে। চোখ কষলিয়ে আবারও ঝিমোচ্ছে তে। তখনই দরজায় কড়া খাতার আওয়াজ পেয়ে তে খাট থেকে নেমে দরজা খুলতে যায়, কিন্তু তার আগে চোখে পড়ে হাতের ব্যান্ডেজের দিকে। এটা তো নিউ মনে হচ্ছে, আবার কখন এটা বেঁধে দিল রোজি। কিন্তু আমি তো নিজের কথা শেষ করতে পারলো না দরজার আওয়াজে। চট জলদি দরজাটা খুলে দিল। এতক্ষণ ধরে ঘুমোচ্ছিস? কখন থেকে আওয়াজ করছি শুনিস না? ভাইয়া ফিরেছে হসপিটাল থেকে। মজা করছিস? ওনার অবস্থা ঠিক হয়নি এখনো। ডক্টর বলে দিয়েছে আরো 7 থেকে 10 দিন ওখানেই থাকতে হবে। মজা করছি না তে, ভাইয়া ফিরেছে। শরীরের অবস্থা ঠিক নেই সেটা জানি সবাই, বাট ভাইয়া রাতেই বাড়ি এসেছে কাউকে না বলে। তাই আর কিছু না বলে দ্রুত পায়ে বের হয় রুম থেকে। জাংকুকের রুমের দিকে যাচ্ছিল তে, কিন্তু চোখ যায় ড্রয়িং রুমের সোফায়। সবাই জাংকুককে ঘিরে দাঁড়িয়ে আছে। জাংকুক বিরক্তি নিয়ে কপাল কুঁচকে আছে। জাংকুক, তোমাকে আসতে কে বলেছে? একবারও আমাদেরকে বলার প্রয়োজন মনে করনি কেন? তুমি কি? ভাই সাহেব, আচ্ছা অনেক হয়েছে, এসে গেছে যেহেতু বাড়িতেই ডক্টর রাখার ব্যবস্থা করুন না। ও কি জানে না ওর অবস্থা? ও এখনো ছোট নাকি যে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে সবকিছু? জাংকুক এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফা থেকে আস্তে করে দাঁড়িয়ে বলল, হয়েছে। আমার বিষয় নিয়ে কেউ কথা বলুক আমার পছন্দ নয়। কথা বাড়ালে এর ফল ভালো হবে না। কখনো তো কাউকে কিছু বলে পড়িনি, তবে আজ কেন নিজেদের অধিকার আমার উপর ক্রিয়েট করছো? বলে সবাইকে পাশ কেটে শার্টের উপরের বোতামটা লাগাতে লাগাতে বের হতে চায়, কিন্তু আবারও পা স্থির করে শার্ট থেকে হাতটা নামিয়ে সামনে ঘুরে তাকালো। নেক্সট টাইম যেন আমার ব্যাপারে আজকের মতো সিন ক্রিয়েট করতে না দেখি। তে উপর থেকে এক দৃষ্টিতে দেখছে লোকটাকে। সে আগের মতোই আছে। ম্যাচুরিটি কি এই লোকটার মধ্যে কখনো আসবে না। শরীরের কি অবস্থা এটা কি উনি জানে না? এতটা কেয়ারলেস কিভাবে হয় মানুষ? আচ্ছা, উনি কি আমার কথা একবারও জিজ্ঞাসা করেনি কাউকে? একবারও দেখতে ইচ্ছে হয়নি? তে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু একটা কথা মাথায় আসতেই সাহস হারায় তে। গিয়ে কি বলবে, কিভাবে কথা বলবে ওনার সাথে? তে এসব ভাবার মাঝেই জাংকুক গেট পেরায়। তের মনটা যতটা উদ্বিগ্ন হয়েছিল একটু কথা বলার জন্য, এখন ততটাই খারাপ হয়ে গেল। তবে নিজেকে বুঝিয়ে নিয়েছে হয়তো ইমার্জেন্সি কাজ পড়েছে তার জন্য।
জাংকুক কাছের টেবিলটার উপর বসে দু হাত দু সাইডে রেখে এক পা অন্য পায়ের উপর রেখে চোখ বন্ধ করে বসে আছে। সামনে শবনম আর কাইকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, মুখে টেপ পেছানো, তাই কোনো আওয়াজ নেই। জাংকুকের ঠিক ডান পাশে একটা বিশাল লোহার মটকায় তেল গরম করা হচ্ছে। শবনম একটু পর পর জাংকুক আর ওই পাত্রের দিকে তাকিয়ে ঘামছে। শরীরের জামা ভিজে ছুপছুপ হয়ে গেছে, চোখে মুখে ভয়ের ছাপ। কাইয়েরও সেম অবস্থা, তবে দেখে বোঝা যাচ্ছে হয়তো আগে থেকেই জানতো এমনটাই হবে। তানভীর পেছনে দাঁড়িয়ে একদম চুপসে আছে, নিজের দু হাত আঁকড়ে ধরে। তবে এসব তার রোজগার দেখে অভ্যস্ত, তাই ভয় নেই। জাংকুক কাইয়ের দিকে মাথা বাঁকা করে তাকায়। তানভীর সাথে সাথে পাশ থেকে 7 ইঞ্চির ছুরিটা জাংকুকের দিকে এগিয়ে ধরে, তারপর পাশ থেকে একটা ছেলেকে জাংকুকের সামনে পাঠায়। জাংকুক ছুরিটা হাতে নিয়ে প্রথমে একবার ঘুরে ঘুরে দেখে, সেকেন্ড কয়েক পর নিজের হাতেই প্রথমে আঁক টানে, সাথে সাথে রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ে। তানভীর জানে জাংকুক এটা কেন করেছে। যখন কাউকে কঠিনভাবে শাস্তি দেওয়ার প্ল্যান করে ঠিক তখনই প্রত্যেকটা অস্ত্র চেক করে দেখে যে এটা এর আগে কখনো ব্যবহার হয়েছে কিনা, কিন্তু আজ নিজের হাতে চেক করবে এটা জানতো না। সবসময় তো অন্য কারো শরীরে আঘাত করে। একটা লোক জাংকুকের সামনে শবনমের হাত ধরে আছে পোক্তভাবে। জাংকুক একদম সাইলেন্ট ভাবে ছুরিটা শবনমের ঠিক শিরা বরাবর বসায়। শবনম চিৎকার করে ওঠে, পুরো বাংলাতে যেন চিৎকারের ধ্বনি কয়েকবার উচ্চারিত হলো। শবনমের হাত থেকে রক্ত নিচে পড়ার আগেই লোকটা শবনমের হাতটা ফুটন্ত গরম তেলে ধরে। সেকেন্ড কয়েকের মধ্যে পুরো 10 হাতের চওড়া লম্বা মটকায় তেলটা রক্তে পরিণত হয়। জাংকুক যেন এতেও শান্তি পাচ্ছে না, তাই তেলের উপর দিয়ে পাশ থেকে 13 ইঞ্চির ছুরিটা নিয়ে শবনমের হাতে একের পর এক আঁকতে থাকলো। যাই হোক, এখানে কাই এবং শবনমের সাথে কি হয়েছে সেগুলো আর ডিটেলসে বলতে চাচ্ছি না। রাত প্রায় 9:30টার কাছাকাছি সময়ে রোজি এবং তের মা খাবার গুছিয়ে টেবিলে পরিবেশন করছে। এক এক করে সবাই এসেছে, কিন্তু তেই মনে হয় সবার শেষে উপস্থিত হয়েছে। সাইনও কখন আসবে রোজির জানা নেই উত্তর। কি বলবে এই মুহূর্তে সে? উনি তো আর জানেন না তাদের ব্যাপারটা নিয়ে। অফিসে ভীষণ কাজ পড়ে গেছে এই কদিনে, তাই একটু লেট। কথাটা বলার সাথে সাথে দরজার সামনে থেকে কেউ বলে উঠল, কাজ শেষ বাবা। সবাই সেদিকেই দৃষ্টি ফেলে। সাইনও ইতিমধ্যে চলে এসেছে। ইতিমধ্যে আরেমও বলে উঠল, বারবার নিষেধ করেছিলাম তোমাকে আজ বের হতে না, তবুও গেলে। এত রাত করে ফিরেছো কেন? যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আমাদের কথা কি তুমি বুঝছো না জাংকুক? সাইনো জাংকুকের কাছে দৌড়ে গিয়ে এক হাতে জাংকুকের পিঠ অবধি জড়িয়ে ধরে জাংকুকের এক হাত নিজের কাঁধে তুলে বলল, পাগল হয়েছিস? এমন অবস্থায় কেউ বের হয়? বাবা, আমাকে কেন বলনি ও বের হয়েছে? জাংকুক বিরক্তিটা নিয়ে নাক কপাল কুঁচকে বলল, ছি, ছেলে হয়ে আরেকজন ছেলেকে দুর্বল ভাবতে তোর লজ্জা করে না সাইনো? হাত ছাড়া বলছি। একদম কথা বলবি না। সব সময় নিজের পার্সোনালিটিতে কেন থাকতে হবে? সবাই তো মানুষ, নাকি সবারই দুর্বলতা ব্যথা বলে কিছু আছে? সেটা তুই যতই ঢেকে রাখিস না কেন কোনো লাভ নেই। জাংকুক এবার সাইনোর কাঁধ থেকে নিজের কাঁধ নামিয়ে বলল, জিওন জাংকুকের ডিকশনারিতে ইম্পসিবল বলতে কোনো ওয়ার্ড নেই। ছাড়তে বলছি, নয়তো মেরে দিব একদম। সাইনো আরো শক্ত করে ধরে বলল, যা ইচ্ছা করিস, এখন আপাতত চুপচাপ রুমে চল। জাংকুক বিরক্ত হয়ে বলল, বাবা এটাকে কিছু বলো, নয়তো কিছু করে দিব। মাথা গরম করো না কেউ। বাবাকে কেন বলছিস? ছোটবেলার অভ্যাস এখনো যায়নি দেখছি। আর তোর যদি এতই নিজেকে স্ট্রং মনে হয় তাহলে আজ কেন নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিতে পারছিস না? জাংকুক ভুরু কুঁচকায় কিন্তু কিছু বলে না। কি হলো, এখন চুপ কেন বল? চুপ করবি, নয়তো মুখ কিভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে। সায়ন এবার বিরক্ত নিয়ে জাংকুককে ধরে হাঁটতে লাগলো। জাংকুক চেয়েও পারল না নিজেকে স্ট্রংলি প্রেজেন্ট করার। এরই মধ্যে তের মা বলতে শুরু করলো, সাইনো জাংকুকের টেবিলে বসাও। সবার সাথেই না হয় আজকে খাবারটা। একদম আমার পার্সোনাল বিষয় নিয়ে কেউ কথা বলবে না। খেয়েছিলে কিছু বাইরে? আজব তো,
আমাকে দেখছে কেউ ভয় পাচ্ছে না, মুখের উপর এক একজন কথা বলেই যাচ্ছে। ভয়ঙ্কর কিছু ঘটানোর আগেই সবাই চুপ থাকো বলে দিলাম। জাংকুকের শেষের কথাটায় সবাই একটু ভীত হয়। আসলে এই ছেড়ে যে পৃথিবী উল্টে গেলেও চেঞ্জ হওয়া নয়, বুঝতে বাকি নেই কারো। জাংকুক এবার একটু শক্তি খরচ করে সায়নের হাত থেকে নিজেকে ছাড়ায়। এইদিকে তে শুধু এক মনে তাকিয়ে আছে এই লোকটার দিকে, কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে তবুও দুর্বলতা স্বীকার করছেই না। কিন্তু যতটা কষ্ট হচ্ছে তার চেয়েও বেশি ভেতরে ভয় ঢুকে আছে তের, বারবার ঢুক গিয়েছে। নিশ্চয়ই সবকিছুর জন্য শাস্তি বরাদ্দ আছে তার জন্য। আচ্ছা, সেটা কি মৃত্যু? না, উনি আমাকে মারতে পারবেন না তো। তবে কি ধরনের শাস্তি দেবেন আমাকে? হার্টবিট ওঠানামা করছে এসব ভাবতেই। কিন্তু উনি আমার দিকে একবারও তাকাচ্ছে না কেন? আমি এখানে আছি এটা কি উনি দেখেননি? জাংকুক আর চুপচাপ কোনো দিক না তাকিয়ে ড্রয়িং রুম ছাড়ে। সাইনও আর দেরি না করে উপরে চলে যায়। আরএম হতাশ হয়ে বলে, মানুষ করতে পারলাম না ছেলে দুটোকে। তের চোখ ছলছল করছে, কিন্তু এর কারণ তার অজানা। সবার সামনেও তার এই দৃষ্টি দেখাতে চায় না, তাই কোনো রকম নিজেকে সামলে নিয়ে খাবার মনোনয়ন করে। কিন্তু এক লাকমা মুখে দিতেই যেন মনে হচ্ছে এই বুঝি গলায় আটকে মারা যাবে। তেকে এরকম মুখে ভাত নিয়ে তখন থেকে বসে থাকতে দেখে রোজি একবার সবাইকে পরখ করে নিয়ে তেকে ইশারা করলো। তে বুঝতে পেরে হাসি মুখে বলল, আমার খাবার শেষ, আমি আসি। রাত প্রায় 11:30 বাজবে হয়তো। সে খাবার ছেড়ে রুমে এসে দরজা আটকিয়ে কান্না শুরু করেছে। এখন পর্যন্ত এই কান্না থামছে না। হেসকি তুলে কাঁদছে তে, চোখ ফুলে আছে, পুরো চেহারা লাল হয়ে গেছে। কিসের কারণে এমন হচ্ছে জানে না নিজেও, তবে বারবার নিজের ভুলগুলো নিয়ে ভাবছে আর চোখে জল ফেলছে। হঠাৎ দরজায় আওয়াজ পেয়ে বুকের নিচ থেকে বালিশ সরিয়ে উঠে বসে। কি হবে এই সময়? হঠাৎ মাথায় জাংকুকের কথা আসতেই চোখে জল মুছে নিজে নিজে বলল, উনি এসেছেন, বকা দিবে, মারবে, তারপর আদর করবে আবার, তাই না? আমি জানি, যতই মারুক আমি সব সহ্য করে নেব এবার। আমারই তো ভুল হয়েছে, আমিই তো ভুল বুঝেছি ওনাকে। কথাটা ভেবেই খাট থেকে নেমে দ্রুত গিয়ে দরজাটা খুলে দেয়। কিন্তু মুহূর্তে সব আশা পানি হয়ে যায়। জাংকুকের জায়গায় রোজিকে দেখে মুখটা সাথে সাথে মলিন হয়ে যায় তের। কি হয়েছে? কাঁদছিলি তাই না? কি হয়েছে দেখেছিস? একবার নিজের দিকে তাকিয়ে মুখ ধুয়ে আয়, যা তো। ভালো লাগছে না এখন দেখতে। আমার মনে হয় এখন তোর কথা বলা উচিত ভাইয়ের সাথে গিয়ে। অতঃপর রোজি চলে যায়। আচ্ছা, এখন কি উনি ঘুমোচ্ছে? এখন গেলে কিছু হবে? হয়তো ঘুমোচ্ছে, থাক না যাই বলে বিছানার উপর হুমড়ি খেয়ে পড়ে। তে চট করে শোয়া থেকে উঠে দরজা খুলে আগে সবটা বাড়ি এক নজর দেখে নেয় ডিম লাইটের আলোতে। সবাই ঘুমিয়ে গেছে নিশ্চিত। ধীর পায়ে এগিয়ে যায় জাংকুকের দরজার কাছে, কিন্তু কি মনটা আরেক দফা ভেঙে চুরমার হয়ে যায়। দরজা আটকানো। তের জানা মতে জাংকুক দরজা খুলি ঘুমায়, কারণ যতদিন গিয়েছে চুপি চুপি ততদিন দরজা খোলাই পেয়েছে। কিন্তু আজ কেন উনি দরজাটা লাগিয়েছে? তবে কি সত্যি উনি আমার সাথে রাগ করে কথা বলবেন না? কথাটা ভাবতেই গড়গড়িয়ে চোখ বেয়ে অশ্রু গড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসকি তুলে কাঁদতে লাগলো তে। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা এখানেই দাঁড়িয়ে ভাবে কাঁদছিল। শরীর দুর্বল হয়ে যাওয়ার পরেই আর যখন দাঁড়িয়ে থাকতে পারলো না, তখন তে আবার নিজের রুমে ফিরে গেল। তে সেই সকাল থেকে অপেক্ষা করছে কখন উঠবে জাংকুক। মনটা বারবার উতলা হয়ে উঠছে। খাবার শেষে মা বাবার সাথে একটু সময় কাটিয়েছে। তে সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং জানায় জাংকুকের নাম্বার দিতে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট জানায় তার কাছে নাম্বার নেই, যা আছে সেটা পাবলিক নাম্বার, পার্সোনাল নাম্বার নেই। তে ফুঁসতে ফুঁসতে কলটা কেটে দিয়ে ভেতরে যাবে, তার মধ্যেই গেটের কাছ থেকে কেউ বলে ওঠে, হে গুড, আমারও সন্দেহ হয়েছিল সেটা তুমিই ছিলে। তে থেমে গিয়ে গেটে তাকায়। লিজাকে আসতে দেখে মাথাটা যেন গরম হয়ে গেল। এই মেয়ের জন্য কত ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের। তের হাত দুটো নিজে নিজে মুঠোবদ্ধ হয়ে আসে। লিজা তের কাছে এসে বিদ্রুপ করে নাক ছিটকে বলল, এই মেয়ে, তোমার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? এখানে কেন এসেছো? আবারও কিছু করার প্ল্যান আছে নাকি?
তোমাকে কেন কোম্পানি থেকে বের করে দিচ্ছে না? যত সব বিরক্তিকর। দম বেড়েছে দেখছি তোমার। তা জিয়ন জাংকুককে কি দিয়ে নিজের কাছে টানো বলতে পারো? তের শরীর জ্বলছে। আচমকাই লিজার ডান হাতটা শক্ত করে ধরে মুচকে দিয়ে বলল, একদম কথা বাড়াবে না। নেক্সট টাইম যেন এই বাড়ির ধারে কাছেও না দেখি, ওকে? কি করছো? হাত ছাড়ো বলছি। তে এক ধাক্কায় লিজাকে ফেলে দিয়ে বলল, গেট আউট। লিজা নিচ থেকে উত্তরতে বলল, আরে আমি তো দরকারে এসেছি। জাংকুক স্যারের আজ মিটিং আছে, কল দিয়ে যাচ্ছে কিন্তু ধরছে না। তে গিয়ে লিজার বাম গালে ঠাস করে চড় বসিয়ে বলল, একদম ওনার নামটাও মুখে নিবে না, মাইন্ডেড। কথাটা বলে লিজার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে গেল। অতঃপর ডায়ালে গিয়ে জাংকুকের নাম্বারটা চেক করতে একদম সবার উপরেই পেল। নাম্বারটা নিজের ফোনে তুলে লিজার ফোন থেকে ডিলিট করে দিয়ে ফোনটা লিজার দিকে ছুঁড়ে মেরে বলল, গেট লস্ট। এই মেয়ে যেন আর কখনো এই বাড়ির ত্রিসীমানায় না আসে, ওকে? দারোয়ানকে বলে দিল তে। কথাটা বলি তে বাড়ির দিকে হাঁটা ধরে। তার মধ্যেই জাংকুক ভেতর থেকে বেরিয়ে আসে। জাংকুককে দেখে তের পা দুটো থমকে যায়। ভেতর থেকে উৎফুল্লটা ঘিরে নেয় চেহারায়, কিন্তু তার চেয়েও ভয়টা বেশি। আচ্ছা, কয়টা থাপ্পড় খাবো? 2টা নাকি 4টা?